29শে জানুয়ারি 1948, অর্থাৎ গান্ধী হত্যার আগের দিন। সাম্প্রদায়িক হামলায় গৃহহারা একদল বিক্ষুব্ধ গ্রামবাসী এলেন দিল্লির বিড়লা হাউসে, যেখানে থাকতেন গান্ধীজি। গ্রামবাসীদের অভিযোগ, তাদের গৃহহারা হওয়ার জন্য দায়ী স্বয়ং গান্ধীজি। তাদের বক্তব্য, আপনার জন্যই আমরা গৃহহারা। এখন আপনি রাজনীতি থেকে বিদায় নিয়ে হিমালয়ে চলে যান সন্ন্যাসী হয়ে। গান্ধীজি তাদের কথা নীরবে শুনলেন। একসময় সেই সব বিক্ষুব্ধ গ্রামবাসীরা চলে গেলে জানলা দিয়ে আকাশের দিকে একবার তাকালেন গান্ধীজি। শীতের দিন, সন্ধ্যা নেমে এসেছে। সূর্যের লাল আভায় সেদিন যারা গান্ধীজির মুখের দিকে তাকিয়েছিলেন, দেখেছিলেন চোখের কোণায় বিন্দু হয়ে জমা হয়েছে অশ্রু। একসময় সর্বক্ষণের সঙ্গী নাতনি মানুবিনকে বললেন, এই মানুষগুলির কণ্ঠে আমি ঈশ্বরের ক্ষোভ প্রত্যক্ষ করলাম। এই ঘটনাকে মনে করো আমার মৃত্যুর পরোয়ানা। ঘণ্টাখানেক পর বিড়লা হাউসে গান্ধীজির ঘরে এলেন জহরকন্যা ইন্দু, সঙ্গে বছর চারেকের রাজীব গান্ধী ও নেহেরুজির এক বোন হুতি সিং। রাজীবের হাতে ছিল ফুলের তোড়া। গান্ধীজি বিছানায় শুয়েছিলেন। গান্ধীজির পায়ের কাছে ফুলের তোড়াটি নামিয়ে রাখেন ছোট্ট রাজীব। একটু হেসে গান্ধীজি তাকে বললেন, পায়ের কাছে ফুল শুধু মৃত ব্যক্তিকেই দেওয়া হয়। ইন্দিরা গান্ধী তো ছেলেকে একটু বকলেন। গান্ধীজি তার স্নেহের ইন্দুকে বারণ করলেন রাজীবকে বকাঝকা না করতে। 30শে জানুয়ারি সকালে ঘুম থেকে উঠলেন গান্ধীজি। অন্য দিনের তুলনায় কিছুটা যেন নিশ্চুপ। সঙ্গীদের সঙ্গে তার আসন্ন মৃত্যু সম্পর্কে একটা ইঙ্গিতও দিলেন। সেই সময় ঠান্ডায় কাশিতে ভুগছিলেন তিনি। তাকে পেনিসিলিন ট্যাবলেট দেওয়া হয়। গান্ধীজি ট্যাবলেটটি খেয়ে বললেন, আমি অসুখে মারা গেলে তোমরা হয়তো বাড়ির ছাদে উঠে চিৎকার করে লোক জড়ো করে বলবে আমি ভুয়ো মহাত্মা ছিলাম। আর যদি কোনো বিস্ফোরণে বা গুলিতে আমার মৃত্যু হয়, তাহলে তোমরা বলবে আমি সত্যিকারের মহাত্মা। এই সম্পর্কে প্রমোদ কাপুরের লেখা মাই এক্সপেরিমেন্ট উইথ গান্ধী বইটি থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে এই পর্ব শুরু করছি। এরপর সকালের জলখাবার খেয়ে স্নানঘরে গেলেন গান্ধীজি। যেহেতু তিনি অসুস্থ, নাতনি মনুভিল চাইলেন সঙ্গে যেতে। গান্ধীজি হেসে রবীন্দ্রনাথের গানের দুকলি গাইলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। 30শে জানুয়ারি সেদিন বিকেল 5টা, সূর্য অস্ত গেছে। গান্ধীজি বিড়লা হাউসের পেছনের দিকে লনে যাওয়ার জন্য এলেন সিঁড়ির কাছে। উদ্দেশ্য প্রতিদিনের মতো সর্বধর্ম সমন্বয়ের প্রার্থনা সভা পরিচালনা করতে নিচে নামা। নিচে অপেক্ষমান গান্ধীজির অগণিত অনুরাগী কয়েক পা মাত্র এগিয়েছেন প্রার্থনাস্থলের বেদির দিকে। ভিড়ের মধ্যে থেকে মাটি ফুঁড়ে সামনে এলেন নাথুরাম গডসে। একটি মুহূর্ত গান্ধীজির জীবনে নেমে এলো অন্তিম ক্ষণ। শেষ পর্যন্ত পঞ্চম পরিকল্পনা সফল হলো। হ্যাঁ, এর আগে চারবার গান্ধীজিকে হত্যার চেষ্টা হলেও ব্যর্থ হয়। প্রশ্ন ওঠে, গান্ধী হত্যা কোনো আকস্মিক ঘটনা নয়। প্রশাসন, প্রধানমন্ত্রী, নেহেরু, কংগ্রেস দল, এমনকি গান্ধীজি নিজেও জানতেন তার বিরোধী পক্ষ তার জীবন নিতে চায়। তবুও কেন ছিল না উপযুক্ত পাহারা? হ্যাঁ, দিল্লির তুগলক রোড পুলিশ স্টেশনে নন্দলাল মেহতা এফআইআর করার ঘণ্টাখানেকের মধ্যে খুনি নাথুরাম গডসে গ্রেপ্তার হন। গান্ধী হত্যার পর স্টেটসম্যান পত্রিকায় এক পত্রদাতার চিঠি প্রকাশিত হয়, চিঠিপত্র কলমে। পত্রদাতা লেখেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল ব্যর্থ। ওঠে বিতর্ক। প্যাটেল নিজের ইস্তফাপত্র লিখেও ফেলেন। প্যাটেল যে এমন পদক্ষেপ নেবেন দূরদর্শী নেহেরু আন্দাজ করেছিলেন। তিনি দ্রুত এক চিঠি প্যাটেলকে পাঠিয়ে বললেন, সর্দার, যে যাই বলুক, আমাদের এখন একজোট হয়ে কাজ করতে হবে। আমার তো মনে হয় প্রধানমন্ত্রীর দৌড়ে প্যাটেলও ছিলেন, কিন্তু গান্ধীজির ইচ্ছেতে প্রধানমন্ত্রী হন নেহেরু। দলে বা সরকারে নতুন করে যাতে কোনো বিদ্রোহ না দেখা দেয়, তার জন্যই নেহেরু এই চিঠিটা লিখেছিলেন বল্লভভাই প্যাটেলকে। রাজনৈতিক মতবিরোধ থেকে হত্যা স্বাধীন ভারতে সেই প্রথম। তবে ঘটনার 10 দিন আগেই, অর্থাৎ 20শে জানুয়ারি, গান্ধীজির বিড়লা হাউসে ভাষণ দেওয়ার কথা ছিল। নাথুরাম পরিকল্পনা করেছিলেন সেদিনই সভায় বোমা মেরে জনতাকে ছত্রভঙ্গ করবেন। সেই নিরাপত্তার বলয় যখনই ভেঙে যাবে, গান্ধীজিকে তিনি গুলি করবেন। মদনলাল নামে এক সঙ্গীকে ফটোগ্রাফার সাজিয়ে ভিড়ে মিশিয়ে দেওয়া হয়েছিল।
কিন্তু মদনলালের হাতে ক্যামেরার আড়ালে কি যেন একটা তিনি লুকোচ্ছেন নজরে পড়ে যায় গান্ধী অনুরাগী এক ট্যাক্সি চালকের। ইতিমধ্যে পরিকল্পনা মতো বোমাও ছোড়া হয়, কিন্তু কোনো ত্রুটির জন্য বোমাটি ফাটলেও তার তীব্রতা তেমন ছিল না। পরিকল্পনা ব্যর্থ হয়, মদনলাল গ্রেপ্তার হন। গান্ধীজিকে হত্যার যে পাঁচবার চেষ্টা হয় তা শুরু হয় 14 বছর আগে থেকেই। প্রথম চেষ্টা 1934 খ্রিস্টাব্দের 25শে জুন। পুনে কর্পোরেশন অডিটোরিয়ামে বক্তৃতা দিতে গাড়িতে উঠছেন স্ত্রী কস্তুরবা গান্ধী সহ গান্ধীজি। পিছু পিছু একই মডেলের ও একই রঙের আরেকটি গাড়ি অনুসরণ করে। পথে ছিল এক রেলওয়ে ক্রসিং। একটি ট্রেন এসে পড়ায় অপেক্ষা করতে হয় গান্ধীজির গাড়িটিকে। অনুসরণকারী গাড়িটি একটু আগেই সভাস্থলে পৌঁছে গিয়েছিল। হঠাৎ বিস্ফোরণ ঘটে সেই গাড়িতে। সবার অলক্ষ্যে সেই গাড়িটিতে গান্ধীজি আছেন ভেবে কেউ বা কারা বোমা রেখে দিয়েছিল। এই ঘটনায় 7 জন সাধারণ মানুষ সহ 2 জন পুলিশকর্মী গুরুতর আহত হন। পরবর্তী ঘটনা 10 বছর পর, 1944। পুনের আগা খান প্যালেসে গৃহবন্দী গান্ধীজি। প্রায় 2 বছর তিনি এখানে গৃহবন্দী ছিলেন। 9 আগস্ট 1942 থেকে 6 মে 1944। এই বাড়িতেই 22 ফেব্রুয়ারি গান্ধীজির স্ত্রী কস্তুরবা গান্ধী প্রয়াত হন। এই বাড়িতেই বন্দি থাকাকালীন গান্ধীজির ম্যালেরিয়া হয়। কিছুদিন আগেই স্ত্রী গত হয়েছেন। ঝুঁকি না নিয়ে ব্রিটিশ রাজ তাকে মুক্তি দিয়ে দেন। সুস্থতার জন্য গান্ধীজি এলেন মহারাষ্ট্রের পঞ্চগনিতে। পঞ্চগনি এক শৈল শহর, মহারাষ্ট্রের সাতারা জেলায় অবস্থিত। হঠাৎ একদিন গান্ধীজির বাসস্থানের কাছে এসে দাঁড়ায় একটা বাস। জনাকুড়ি তরুণ গান্ধীজির বাড়ির সামনে দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় গালি দিতে থাকে। গান্ধীজি বিক্ষোভের কারণ জানতে এই দলের নেতাকে ডেকে পাঠালেন বাড়িতে, তাদের অভিযোগ শোনার জন্য। কিন্তু তারা কেউ গান্ধীজির সঙ্গে কথা বলতে রাজি হলেন না। সেদিন বিকেলে গান্ধীজি প্রার্থনায় বসবেন, এমন সময় সেই নেতা ছুরি হাতে তেড়ে গেলেন গান্ধীজির দিকে। কিন্তু কোনো ক্রমে তাকে নিরস্ত্র করেন গান্ধীজির দেখভালের দায়িত্বে থাকা মণিশঙ্কর পুরোহিত ও ভিল্লারের এক গুরুজি। সেই আক্রমণকারী কিন্তু ছিলেন এই নাথুরাম গডসে। এই সম্পর্কে একটি বই লেখেন গান্ধীজির পৌত্র তুষার গান্ধী। তার লিখিত বয়ান অনুযায়ী জানা যায় 1944 সালে নাথুরামের হামলার হাত থেকে বাঁচান যে ভিন্নার গুরুজি, তিনি মারা যান 98 বছর বয়সে। 1948-এ গডসের হাতে খুন হওয়ার আগে গান্ধীজির ওপর যে আরও 4 বার আক্রমণ হয়েছিল ইতিহাসে তার উল্লেখ নেই। তবে তুষার গান্ধী একটি বই লেখেন লেটস কিল গান্ধী। সেই বইতে তিনি দাবি করেন গান্ধীজিকে 3 বার হত্যার চেষ্টা হয়। 1944 সালের ঘটনা ছিল দ্বিতীয় ঘটনা। মুম্বাইয়ের মণিভবনের আধিকারিক প্যারেলাল বলেছেন গান্ধীজির ঘনিষ্ঠ অনুরাগীদের স্মৃতিকথা থেকে তিনি পঞ্চগনির কথাটা জেনেছিলেন। তুষার গান্ধী লিখেছেন 1944 সালের মে মাসে আগা খান প্যালেস থেকে মুক্তি পেয়ে গান্ধীজি চিকিৎসকদের পরামর্শে পঞ্চগনিতে এক বাংলোয় যান। সেখানে নাথুরাম গডসে তাকে শার্ট পাজামা ও জ্যাকেট পরা এক নিরীহ পোশাকে ছুরি নিয়ে তেড়ে যান। ধরাও পড়েন। তার সঙ্গী এক যুবক পালিয়ে যায়। সেই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে 2008 সালে তুষার গান্ধী বলেন, সেটা জুলাইয়ের এক বৃষ্টি ভেজা সন্ধ্যা ছিল। সেই সময় আমি রাষ্ট্র সেবা দলের তালুকা প্রমুখ ছিলাম। ভাতা হাই স্কুলের হলে আমরা জড়ো হয়েছিলাম সন্ধ্যার প্রার্থনার জন্য। সেই সময় নাথুরাম ছুটে আসেন ছুরি হাতে। তিনি অসংলগ্ন কথা বলছিলেন। আমি তাকে বাধা দিয়ে তার হাত থেকে ছুরি ফেলে দিই। আরও কয়েকজন ছুটে এসে নাথুরামকে হলের বাইরে বার করে দেন। গান্ধী হত্যায় জড়িত গোপাল গডসে ও নারায়ণ আপ্তেও কিন্তু সেদিন সেখানে ছিলেন। মহাত্মা গান্ধীর হত্যার চেষ্টায় গডসে পর্বের শুরু সেই প্রথম। সেই বছরই সেপ্টেম্বর মাসে সেবাগ্রামে গান্ধীজি ও মোহাম্মদ জিন্নার একটি বৈঠক ছিল। গান্ধীজি ছিলেন মুম্বাইতে। সেখানেও ছুরি হাতে পৌঁছে যান নাথুরাম, কিন্তু উদ্দেশ্য সফল হয়নি। এরপর 1946 জুন মাসে গান্ধীজি ট্রেনে পুনে যাচ্ছিলেন। নিরুল ও করজাত স্টেশনের মাঝে ট্রেনটি বেলাইন হয়ে যায়, কিন্তু ট্রেনের চালকের উপস্থিত বুদ্ধিতে একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। চালক ট্রেনের গতি দ্রুত কমিয়ে দেন, ফলে ট্রেনের ইঞ্জিনটুকুই শুধু ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রশ্ন উঠেছিল, সেটি কি কোনো অন্তর্ঘাত ছিল?
30শে জানুয়ারি নাথুরাম 3টি গুলি ছুড়ে গান্ধীজিকে হত্যা করেছিলেন। পুলিশের কাছে স্বেচ্ছায় ধরা দেন নাথুরাম। মোট 12 জন সঙ্গী সেদিন ছিল এই অপারেশনে। 3 জন ফেরার হয়ে যান। বাকি 9 জনের প্রথমজন ছিলেন নাথুরাম গডসে, বয়স 37, আদি নিবাস পুনা। 2 নারায়ণ আপ্তে, বয়স 34, আদি নিবাস পুনা। 3 বিষ্ণু রামকৃষ্ণ করকারে, বয়স 27, আদি নিবাস আহমদনগর গুজরাট। 4 মদনলাল পাওনা, বয়স 20, আদি নিবাস বোম্বাই। 5 শঙ্কর বিস্টেইয়া, বয়স 20, নিবাস সোলাপুর। 6 গোপাল বিনায়ক দিগম্বর সাভারকর, বয়স 66, বোম্বাই। 7 দত্তাত্রেয় সদাশিব পারচুরে, বয়স 47, নিবাস গোয়ালিয়র। যে 3 জন ফেরার তারা হলেন গঙ্গাধর দণ্ডবতে, গঙ্গাধর জিদাও ও সূর্যদেব শর্মা। এরা সকলেই মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা ছিলেন। এদের মধ্যে 7 নম্বর অভিযুক্ত ছিলেন দিগম্বর ওয়াতকে, যিনি রাজসাক্ষী হন। এদের গ্রেপ্তার করে প্রথমে রাখা হয়েছিল লালকেল্লার ছোট্ট ছোট্ট কিছু কুঠরিতে। এ মামলায় বাদীপক্ষ 149 জন সাক্ষী হাজির করে। 1948 সালের 30শে ডিসেম্বর অর্থাৎ 11 মাসের মধ্যেই শুনানি শেষ হয়। রায়দান স্থগিত থাকে 1949 সালের 10ই ফেব্রুয়ারি পর্যন্ত। বীর সাভারকর বেকসুর খালাস হন। রাজসাক্ষী দিগম্বর ওয়াতকে মুক্তি দেওয়া হয়। বিষ্ণু করকারে, মদনলাল পাওয়া, গোপাল গডসে, শঙ্কর কিস্টাইয়া ও ডক্টর পারচুরেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আর নাথুরাম ও নারায়ণ আপ্তেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 7 জন দণ্ডপ্রাপ্ত আসামিরা লাহোর হাইকোর্টে পুনর্বিচারের আবেদন জানান। বিচারপতি ভান্ডারী, আদরুরাম এবং খোসলা জে এই পুনর্বিচারে 1949 সালের মে-জুন মাসে এক আদেশ দেন। সেই আদালত রায় দিল 22শে জুন। বিষ্ণু করকারে, গোপাল গডসে ও মদনলাল কাওয়ারের দণ্ড বহাল রইল। বহাল রইল নাথুরাম ও নারায়ণ আপ্তের মৃত্যুর পরোয়ানা। 1949 সালের 15ই নভেম্বর বুধবার সকাল 8টায় আম্বালা জেলে নাথুরাম গডসে ও নারায়ণ আপ্তের ফাঁসি হয়ে যায়। ফাঁসির আগে শেষ ইচ্ছে হিসেবে 1 কাপ কফি খেতে চেয়েছিলেন নাথুরাম গডসে। নাথুরামের ফাঁসিতেই গান্ধী হত্যা পর্ব শেষ হয়নি। এরপর শুরু হয়েছিল নতুন বিতর্ক। সেই বিতর্কের কেন্দ্র ছিল গান্ধীজির দেহে বিদ্ধ চতুর্থ গুলিটি। নাথুরাম বলেছিলেন তিনি গুলি করেছিলেন 3টি, তবে চতুর্থ গুলিটি কে ছুঁড়েছিলেন সে রহস্য উদ্ঘাটন আজও করা যায়নি। দর্শকদের জ্ঞাতার্থে একটু বিস্তারিত জানাচ্ছি। নাথুরাম গান্ধীজিকে হত্যা করেন গোয়ালিয়রের দত্তাত্রেয় পারাসুরের ভেরোটা পিস্তল দিয়ে। দত্তাত্রেয় পারাসুরের কাছে আরেকটি একই মডেলের পিস্তল ছিল। এই দ্বিতীয় পিস্তলটির রেজিস্ট্রেশন নাম্বার ও গোয়ালিয়রের আরেক বাসিন্দা উদয়চাঁদের একই মডেলের পিস্তলের রেজিস্ট্রেশন নাম্বার হুবহু এক ছিল। যে পিস্তলটি দিয়ে নাথুরাম গান্ধীজিকে হত্যা করেন সেই পিস্তলটি পুলিশ বাজেয়াপ্ত করেছিল। সেই পিস্তলের রেজিস্ট্রেশন নাম্বার ছিল 606824। কিন্তু একটি শহরে 2 ব্যক্তির একই মডেলের 2টি পিস্তলের রেজিস্ট্রেশন নাম্বার এক হয় কি করে সে রহস্য কিন্তু আজও উদ্ঘাটিত হয়নি। তদন্তে জানা গেছে নাথুরামের পিস্তলটি ইটালি থেকে ভারতে আসার পর বহু হাতে ঘোরে। গোয়ালিয়রে প্রথম এই পিস্তলটি দত্তাত্রেয় পারাসুরের কাছ থেকে যায় জগদীশ প্রসাদ গোয়েলের কাছে। এরপর হাত বদল হয়ে পিস্তলটি যায় গঙ্গাধর দণ্ডবতের কাছে। তিনি এই পিস্তলটি তুলে দেন নাথুরামের হাতে। মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডে কিন্তু গঙ্গাধর দণ্ডবতকে খালাস করে দেওয়া হয়েছিল। বেকসুর খালাস হন দত্তাত্রেয় পারাসুরেও। আশ্চর্যের ব্যাপার, জগদীশ প্রসাদকে অভিযুক্তদের তালিকাতেই রাখা হয়নি। বীর সাভারকর ভক্ত পঙ্কজ ফার্নিস সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেন। তার দাবি 3 নয়, মহাত্মা গান্ধীকে 4 বার গুলি করা হয়। এই চতুর্থ গুলিতেই গান্ধীজি নাকি মারা যান। হত্যা মুহূর্তে গান্ধীজির পপুত্রী মনুবেন তার পাশেই ছিলেন। তার ডায়েরির পাতা থেকে উদ্ধৃত করে পঙ্কজ ফার্নিস দাবি করেন গান্ধীজির মৃত্যুর পর তার রক্তমাখা শালের পাশে একটা বুলেট মেলে। সেই বুলেট এলো কোথা থেকে? কেননা গান্ধীজির দেহ থেকে 3টি বুলেট উদ্ধার হয়।
সেই 3টি বুলেট ছুঁড়েছিলেন নাথুরাম। সে কথা তিনি তদন্তে স্বীকারও করেছিলেন। গান্ধী হত্যার পর কেটে গেছে এতগুলো বছর। গান্ধীজিকে কেন নাথুরাম হত্যা করেছিলেন সে সম্পর্কে তার বক্তব্য নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছে। গান্ধীবাদীরা যেমন গান্ধী হত্যার নিন্দা করেন, তেমনি আরএসএস, হিন্দু মহাসভা বা বিজেপি নেতা কর্মীরা নাথুরামের সপক্ষে বক্তব্য রাখেন। সম্প্রতি তো মধ্যপ্রদেশে গড়ে উঠেছে একটি মন্দির, সেখানে নাথুরামের মূর্তি পূজিত হয় রোজ। তার ফাঁসির 15ই নভেম্বরকে স্মরণে রেখে সেই মন্দির প্রতিষ্ঠার নির্মাণ কাজ শুরু হয়েছিল। আজও বিজেপির বহু নেতা নাথুরাম গডসেকে মহান দেশভক্ত হিসেবে শ্রদ্ধা জানান। শোনা যায় নাথুরামের মৃতদেহ তার পরিবারের হাতে দেওয়া হয়নি। কারা দপ্তরের উদ্যোগে তার অন্তিম সংস্কার হয়। তবে চিতার আগুন নিভে যাওয়ার আগে হিন্দু মহাসভার অত্রি নামের এক কর্মী লুকিয়ে শ্মশানে সকলের অলক্ষ্যে কিছু অস্থি সংগ্রহ করে নিয়ে এসেছিলেন। সেই অস্থি আজও রক্ষিত আছে একটি রূপোর কলসে। প্রতি বছর তার মৃত্যুদিনে অর্থাৎ 15ই নভেম্বর নাথুরামের এক ইচ্ছাপত্র তার পরিবার সর্বসমক্ষে পাঠ করেন। কি লেখা ছিল সেই ইচ্ছাপত্রে? তিনি লিখে গেছেন, শরীরের কিছু অংশ যত্ন করে রেখে দিও, আর যখন সিন্ধু নদ আবারও স্বাধীন ভারতে অন্তর্ভুক্ত হবে আর অখণ্ড ভারত প্রতিষ্ঠিত হবে, তখন সিন্ধু নদে আমার অস্থি বিসর্জন দিও। এই কাজে 2-4টে প্রজন্মও যদি লাগে সমস্যা নেই। নাথুরাম গডসে প্রসঙ্গে মিহিরলাল রায় তার হিন্দুয়ানির বিষভাণ্ড গ্রন্থে নাথুরাম গডসেকেও নাকি শৌর্যের প্রতীক শীর্ষক নিবন্ধে লিখেছেন, মহাত্মা গান্ধীর খুনকে মান্যতা দেবার নাথুরাম গডসেকে দেশপ্রেমিক প্রমাণের জন্য তাদের যুক্তিগুলো কি? গান্ধী নাকি মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্রের, এমনকি পাকিস্তানের প্রস্তাবে ইন্ধন জুগিয়েছিলেন। গান্ধীজির মুসলিম তো শুনেই উদাহরণ হিসেবে দেশভাগের পর তার অনশনের প্রসঙ্গ টানেন তারা। শর্ত অনুসারে দেশভাগের পর ভারতের কাছে পাকিস্তানের 55 কোটি টাকা অর্থ প্রাপ্য ছিল। পাকিস্তানের কাশ্মীর আগ্রাসন সত্ত্বেও গান্ধীজি ওই অর্থ পাকিস্তানকে দেওয়ার জন্য অনশনে বসেছিলেন। এসব যুক্তি উচ্চারিত হয়েছিল নাথুরাম গডসের কণ্ঠেও। ঐতিহাসিকভাবে এসব যুক্তি কি সঠিক? এটা কি অস্বীকার করা যাবে যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগের পশ্চাতে ইন্ধন জুগিয়েছে সংঘ পরিবার এবং সে সময়ের কংগ্রেসে থাকা তাদের অনুগামীরাও? সংঘ পরিবারের সঙ্গে যেমন বিরোধ নেই, এমন ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের ভাষ্যে তো এটাই ফুটে উঠেছে। ভারতীয় বিদ্যাভবন প্রকাশিত স্ট্রাগল অফ ফ্রিডমের 611 পৃষ্ঠায় তিনি লিখেছেন, সাম্প্রদায়িক ভিত্তিতে ভারত ভাগের ধারণা সৃষ্টির প্রধান দায় ছিল হিন্দু মহাসভার। জার্নাল অফ সাউথ এশিয়ান অ্যান্ড মিডল ইস্টার্ন স্টাডিজের 31 নম্বর ভলিউমের 2 নম্বর সংখ্যাতে লেফটেন্যান্ট কর্নেল জেমস ই ড্রিলার্ড 2008-এ সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করেছেন বিস্তৃতভাবে। দ্য ফেলিয়ার অফ নেহরুর মাস কন্ট্রাস্ট ক্যাম্পেইন অ্যান্ড দ্য রাইজ অফ মুসলিম সেপারেশন শীর্ষক নিবন্ধে ডিলার্স লিখেছেন, 1938 খ্রিস্টাব্দে জিন্নার দ্বিজাতি তত্ত্বের বিষময় ঘোষণার বহু আগেই হিন্দু মহাসভার নেতৃত্বে লালা রাজপথ রায় এবং সাভারকার 1924 খ্রিস্টাব্দে এই তত্ত্বের সওয়াল করেছেন। পৃষ্ঠা নাম্বার 137 থেকে 138। ফিরে আসি গান্ধী প্রসঙ্গে। 1947-এ যখন দিল্লিতে ক্ষমতা হস্তান্তরের আনন্দে উদ্বেল, তখন বহু মাইল দূরে কলকাতায় গান্ধীজি নিঃসঙ্গ, নীরব, স্তম্ভিত। অল ইন্ডিয়া রেডিও চাইল গান্ধীজির একটি বাণী। গান্ধীজি বাণী দিতে রাজি হলেন না। তবুও রেডিও কর্তৃপক্ষ বোঝানোর চেষ্টা করলেন 15ই আগস্ট তার বাণী কতটা গুরুত্বপূর্ণ। ক্ষেপে গেলেন গান্ধীজি। তিনি বললেন, কোনো বাণী নয়, যদি বাণী না দেওয়াটা খারাপ হয় তাই হোক। জানেন কি কলকাতায় সেদিন গান্ধীজি কি করেছেন? বছর 5 আগে তার এক অনুরাগী মহাদেব দেশাই মারা যান। তার স্মৃতিতে সারা দিন গীতা পাঠ করলেন, উপবাস করলেন। বিষয়টি তথ্য হিসেবে স্থান পেয়েছে গান্ধী সংখ্যা পশ্চিমবঙ্গ পত্রিকার 100 নম্বর পৃষ্ঠায়। লেখক সুরজিৎ দাশগুপ্ত। গান্ধীজি সারা জীবনে কি পেলেন? নিঃসন্দেহে কোটি মানুষের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। কিন্তু রাজনৈতিক ময়দানে কংগ্রেস, মুসলিম লীগ, হিন্দু মহাসভা, আরএসএস কেউ তার প্রতি অনুরক্ত হননি। ইংরেজ শিক্ষিত বাবু সমাজ বা শ্রমিক কৃষক
প্রাচীনপন্থী পরিবার এমনকি নিজেও নিজেকে সুখী করতে পারেননি। এক ব্যর্থ বিপন্ন নায়ক হিসেবেই থেকে গেলেন গান্ধীজি। এবার আপনাদের শোনাচ্ছি বিশিষ্ট প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু মিত্রের সঙ্গে একটি সাক্ষাৎকার। বিষয় গান্ধী হত্যা। হ্যালো। হ্যালো, নমস্কার শ্যামদা। হ্যাঁ, নমস্কার। আজকে আপনাকে একটু ধরলাম এই জন্য যে হ্যাঁ 30শে জানুয়ারি গান্ধীজির 76তম প্রয়াণ দিবস। হ্যাঁ তো এই মুহূর্তে মানুষ সবাই জানেন যে কি ঘটনা ঘটেছিল, যার প্রেক্ষিতে নাথুরাম গডসের আদালতে বিচার হয়েছিল, তার ফলে ফাঁসির আদেশ হয়েছিল 15ই নভেম্বর। তো 21 মাসের মধ্যেই বিচার সমাপ্ত হয়ে যায় এবং কাঠগড়ায় দোষী সাব্যস্ত হয়ে তার ফাঁসি হয়ে যায়। এই গান্ধীজির রাজনৈতিক আদর্শ, নাথুরাম গডসে শুনেছি যে প্রথম জীবনে তিনি গান্ধীজির অনুরাগী ছিলেন, পরবর্তীকালে বিরোধী হয়ে গিয়ে এবং চরম বিরোধিতার জায়গা থেকেই কিন্তু তিনি এই হত্যার বিষয়টি বিবেচনা করে তাকে হত্যা করলেন রিভলভারে 3টে গুলি চালিয়ে। তো আপনি সাংবাদিক হিসেবে বিষয়টিকে কিভাবে পর্যালোচনা করেছেন যদি একটু ছোট্ট করে বলেন। দেখুন, গান্ধীজি তো ভারতবর্ষের একদম প্রথম সারির অন্যতম, মানে 1 নম্বর রাজনৈতিক আদর্শবাদী মানুষ। তার নীতিটা ছিল অহিংস, প্যারালালি ছিল নেতাজি সহিংস নীতি। এইটা থেকে নেতাজির সাথে গান্ধীজির মতের অমিল হওয়াতে উনি ছেড়ে দেন কংগ্রেস। গান্ধীজির যে স্বাধীনতা আন্দোলন, অহিংস স্বাধীনতা, গোটা ভারতবর্ষে তিনি করেছিলেন। এরপর কার্যত দেশটা ভাগ হওয়ার সময় গান্ধীজির কথা কিন্তু মান্য করা হয়নি। জওহরলাল নেহরু ও মাউন্ট ব্যাটেনরা এটা ভাগাভাগি করে পাকিস্তান এবং হিন্দুস্তান করলো। তো এখন এরপর থেকে গান্ধীজি কিন্তু খুব একটু মনোকষ্টে ছিলেন, তিনি বেদনাহত ছিলেন যে, এবং উনি একটা কথা বলেছিলেন, এটা নিশ্চয়ই আপনিও জানেন, যে এই দেশভাগ আমি মানছি না, আমি পাকিস্তানে চলে যাব, আমি পাকিস্তানে গিয়ে থাকবো, বসবাস করবো পাকিস্তানে, আমি হিন্দুস্তানে থাকবো না, ভারতে থাকবো না। এই যে কথাটা, এই কথাটাতে ভারতবর্ষে ওই সময়ে কিন্তু প্রচুর আলোড়ন সৃষ্টি হয় যে গান্ধীজি কি তাহলে পাকিস্তানের সাপোর্টার হয়ে যাচ্ছেন, গান্ধীজি কি মুসলিমদের পক্ষে কথা বলছেন। উনি চেয়েছিলেন যে গোটা দেশ পাকিস্তান এবং হিন্দুস্তান এটা ভাগাভাগি করার কোনো প্রয়োজন নেই। অখণ্ড ভারত, যেটা অখণ্ড ভারত, যার মধ্যে পাকিস্তানের একটা বড় অংশ আছে, বালুচিস্তান, এইটা তিনি অখণ্ড ভারতের পক্ষে ছিলেন এবং অখণ্ড ভারতটাকে সাপোর্ট করেছিলেন আমাদের ঋষি অরবিন্দ। এবং যার জন্য আপনি দেখবেন ম্যাপেও আছে যে অখণ্ড ভারত, এবং সেই অখণ্ড ভারতের যে একটা ম্যাপ সেটা পন্ডিচেরিতে লাগানো আছে। সেটা পরে জওহরলাল নেহরু বলেছিলেন যে না, অখণ্ড ভারত বলে আর কিছু নেই, ভাগাভাগি হয়ে গেছে, অথবা অখণ্ড ভারতের দাবি, এখনো অখণ্ড ভারতের দাবি নিয়ে মাঝে মাঝে ওঠে, তো অখণ্ড ভারত। এইবার গান্ধীজি এই যে পাকিস্তানে চলে যাব ভারত ছেড়ে, এইটাতে হিন্দু যারা তারা ভাবলেন যে তাহলে কি গান্ধীজি পাকিস্তানের সাপোর্টার, গান্ধীজি কি মুসলিমদের মদত দিচ্ছেন। এইটা মানুষের মনে আস্তে 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 দানা বাঁধতে শুরু করলো। এবার নাথুরাম গডসে যেটা বলছেন যে গান্ধীজির আদর্শ, হ্যাঁ তখন তো গান্ধীজির আদর্শই ছিল, তখন তো আরএসএস এত এইসব মাথা ঘামা ওঠেনি। স্বাধীনতার আন্দোলনে গান্ধীজির আদর্শটাই ভারতবর্ষে একচ্ছত্রভাবে ছিল। গান্ধীজির সঙ্গে যদি মিটমাট করে যদি আপনার নেতাজি যদি এখানে থাকতেন, যেটা আমি আগেও বলেছি, নেতাজি যদি ভারতবর্ষে ঘুরতেন, তাহলে নেতাজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতেন, জওহরলাল নেহরু হতেন না। গান্ধীজি কোনো পদ যে নেবেন না সেটা অনেক আগেই বলে দিয়েছিলেন,
এবং কংগ্রেসকে ভেঙে দেওয়ার জন্য তিনি চিঠি দিয়েছিলেন মৃত্যুর কয়েকদিন আগে 48 সালে। তো এই যে ঘটনাটা ঘটলো, এটাতে কিছু মানুষ মনে করলো যে গান্ধীজি তাহলে আমাদের হিন্দুদের অ্যান্টি হয়ে গেল। এইখান থেকেই দানাটা বাঁধলো, ক্ষোভটা বাঁধলো, এবং নাথুরাম গডসে একা মেরেছিল এটা নিয়ে প্রচুর ডিবেট, প্রচুর বই আছে। নাথুরাম গডসের কোনো প্ল্যানার ছিল, তা যারা নাথুরাম গডসেকে দিয়ে এই কাজটা করিয়েছিল এসব নিয়েও আছে, এবং 3টে গুলির ভেতর কোনটা লেগেছে কোনটা লাগেনি এসব নিয়েও প্রচুর বই আছে। প্রশ্নটা হচ্ছে নাথুরাম গডসে এই যুক্তিটা তারও মাথাতে এসেছিল যে গান্ধীজি তাহলে হিন্দু বিরোধী, এবং নাথুরাম গডসে গান্ধীজির আদর্শে থাকলেও তিনি পরে কট্টর হিন্দু হয়েছিলেন। এই কট্টর হিন্দু থেকে গান্ধীজিকে তাদের মারাটা এটা অত্যন্ত অন্যায় কাজ হয়েছিল, এটা ঘোরতর ভুল হয়েছিল। যারা যারা করেছিল তাদের ফাঁসিও হয়েছিল, সবই হয়েছিল, কিন্তু গান্ধীজির মতো একটা মানুষকে তো আমাদের দেশ হারালো। তো এই জায়গাটাকেই আমার মনে হয়েছে, আমি যতটুকু পড়াশোনা করেছি গডসে নিয়ে, গডসেরও জীবনী টিবনী আমি পড়েছি, তাতে আমার মনে হয়েছে যে উনি যে পাকিস্তান চলে গিয়ে পাকিস্তানে বাস করবেন হিন্দুস্তান ছেড়ে, এইটাই এর মূল কারণ বলে আমার মনে হয়েছে। এবার আপনাকে বলি, আপনি যেটা বললেন যে প্রথমে আপনার বক্তব্যের শুরুতে চলে যাই, সেটা আপনি বলেছেন যে গান্ধী ছিলেন একজন শ্রেষ্ঠ আদর্শবাদী, মানে কি বলবো, ভারতীয় নেতা যিনি স্বাধীনতা চেয়েছিলেন। কিন্তু যদি ইতিহাস আমরা দেখি তাহলে তার আগে একটা কথা বলিনি, সেটা হচ্ছে যে 1995 সালে পশ্চিমবঙ্গ বলে একটা পত্রিকা আজও বেরোয়, রাজ্য সরকারের একটি পত্রিকা, সেটা 1995 সালে পৃষ্ঠা নম্বর 56-তে ওটা একটা গান্ধী সংখ্যা হয়েছিল। তাতে একটা লেখা আছে, সেখানে বলা হচ্ছে যে অন্নদাশঙ্কর রায়ের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির একটা ভালো বন্ধুত্ব ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি ফোন করে অন্নদাশঙ্কর রায়কে বলেছিলেন যে কলকাতায় তো মিষ্টি বিতরণ হচ্ছে। এটা শুনবার পর অন্নদাশঙ্কর খুব দুঃখিত হয়েছিলেন। ঘটনাটা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে 55 কোটি টাকা একটা ধার দেওয়ার কথা হয়েছিল পাকিস্তানকে নতুন করে গড়ে তুলতে, সেটা গান্ধীজি কথা দিয়েছিলেন। পাকিস্তান যখন প্রথম এই আক্রমণটা করলো তখন নেহেরুজি এবং তার যে দল এবং তার যে সরকারি প্রশাসন, তারা এই 55 কোটি টাকা দিতে চাইলেন না। তখন গান্ধীজি বলেছিলেন যে তিনি টাকাটা যদি না দেওয়া হয় তাহলে আমি আত্মহত্যা করব। সেই সময় আপনি যেটা বললেন যে তাকে বলা হলো পাকিস্তানের দালাল, গান্ধী মুর্দাবাদ, এইসব কথাগুলো তখন উঠেছিল। কিন্তু গান্ধীজি কথাটা যেটা বলেছিলেন পরবর্তীকালে আমরা যেটা পাচ্ছি সেটা গান্ধীর রচনা সম্ভারের 3য় খণ্ডের পৃষ্ঠা নম্বর 127 থেকে পাকিস্তান বলেছিল যে করাচি আর লাহোরের রিজার্ভ ব্যাংকে যে টাকা জমা আছে তাহলে সেই টাকাগুলো তখনও ভাগ হয়নি, মানে ভারতবর্ষ আর পাকিস্তানের মধ্যে আর কি, সেই টাকাগুলো আমরা সব তুলে নেব। তখন কিন্তু সুরসুর করে নেহেরুজি মেনে নিলেন এই 55 কোটি টাকা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে। আমার কাছে বক্তব্য হচ্ছে যে এই যে অহিংসা নীতির কথা বলা হচ্ছে যে গান্ধীজি অহিংস নীতি নিয়েছিলেন, আমরা ইতিহাসে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে গান্ধীজি ছিলেন টলস্টয়ের খুব ভক্ত। তার যে ওয়ার অ্যান্ড পিস বলে একটা লেখা, সেই লেখাটাতে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। পাশাপাশি এটাও বলতে হবে যে গান্ধীজি কিন্তু ওই ভিক্টোরিয়ার দেওয়া কাইজারে হিন্দ একটা উপাধি নিয়েছিলেন তিনি যখন দক্ষিণ আফ্রিকায় ছিলেন। দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন তিনি যখন যুদ্ধটা হয় সেই যুদ্ধে দক্ষিণ আফ্রিকায় অ্যাম্বুলেন্সে ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছিলেন। তখন জেনারেল বুলার তাকে একটা রাজ পদক তাকে দেওয়া হয়েছিল। আবার এটাও বলা হচ্ছে দেশ পত্রিকায় একটা লেখা বেরিয়েছিল V.S. চৌধুরীর, যিনি ওয়ার্দা থানার বোম্বাইয়ের এক পুলিশ অফিসার ছিলেন, যেখানে গান্ধীজি বিপ্লবীদের গ্রেপ্তার করার জন্য একটা পরামর্শ দিয়েছিলেন কিভাবে কিভাবে এইসব বিপ্লবীদের গ্রেপ্তার করা যায়। এবং দক্ষিণ আফ্রিকায় থাকার সময় কুলি শ্রমিকদের নিয়ে যে আন্দোলন হয়েছিল তাদের ন্যায্য পাওনা বিষয় নিয়ে, সেই সময় কিন্তু ইংল্যান্ডের রতন টাটা তাকে 25,000 টাকা অর্থ সাহায্য দিয়েছিলেন। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে গান্ধীজি একজন ব্যর্থ, আর জগদীশচন্দ্র বলেছিলেন গান্ধী শিল্পবিজ্ঞানের সংকীর্ণতার ভুগছেন
তার বোধের অভাব রয়েছে। আবার ডক্টর মেঘনাথ সাহা বলেছেন, চরকা দিয়ে আর কটিবস্ত্র পরে আর গরু গাড়ি চড়ে কখনোই ভারতবর্ষের সঠিক স্বাধীনতা আসতে পারে না। এটাও আপনি যে কাগজে কাজ করছেন তাদেরই সাময়িক পত্র দেশ 9 অক্টোবর 1993-1995 সালে এটা বেরিয়েছিল। আর ডক্টর আম্বেদকর তো আরো বিস্ফোরক কথা বলেছিলেন। তিনি বলেছিলেন সফল প্রতারক। তাহলে এতগুলো তার জন্য যে কি বলবো আপনার বিভূষণ দেওয়া হলো, মানে তাকে যে ঘোষণা করা হলো এইভাবে, এরপরও কি করে বলা যায় যে তিনি জাতির পিতা? জাতির পিতা যদি হন তাহলে পরে তো বলতে হয় যে 1900 সালে তিনি এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে জড়ালেন। তার আগে তো প্রচুর বিদ্রোহ হয়েছে স্বাধীনতা সংগ্রামের। তাহলে সেই স্বাধীনতা সংগ্রামগুলোকে আমরা কি বলবো? তিনি যদি পিতার জনকী হয়ে থাকেন এবং আদর্শ একজন অহিংসবাদী দেশপ্রেমিক হয়ে থাকেন। না, একটা জিনিস হচ্ছে, আপনি যেগুলো বললেন সেগুলো সবই ঠিকই আছে, কন্ট্রাডিক্টরি কথাবার্তা, একজন এইটা বলছে ওইটা সবই ঠিক আছে, তখনকার পার্সপেক্টিভ। আর আমরা 2025 সালে এসে সেটাকে অ্যানালিসিস করা আমাদের পক্ষে খুব কঠিন। কিন্তু একটা ঘটনা, গোটা পৃথিবীর যে আন্দোলনের ইতিহাস, সেখানে নানাভাবে নেলসন ম্যান্ডেলা দীর্ঘদিন জেলে থেকে, তারপর তো এরকম অনেকে ভিয়েতনামে, তো এটা ঘটনা যে অহিংস যে নীতিটা, এই নীতিটা উনি টলস্টয়ের কাছ থেকে অহিংস নীতি নিয়েছেন কিনা সেটা উনি বলতে পারবেন, কিন্তু অহিংস নীতিটা নিয়ে কিন্তু গোটা পৃথিবীতে প্রচুর গবেষণা হয়েছে এবং সেটা স্বীকৃত হয়েছে যে কিভাবে এই যে ধরুন আপনার অনশন হয়, আমন অনশন হয়, আবার বিক্ষোভ হয়, দুটোই কিন্তু আন্দোলনের। এই যে অনশন, এখানে মমতা ব্যানার্জি যে সিঙ্গুর নিয়ে এতদিন 52 দিন অনশন করছেন, এর আগেও সত্যাগ্রহ, যেটা সত্যাগ্রহ, লবণ সত্যাগ্রহ থেকে অনেক এখনো সত্যাগ্রহ হয়। এই যে একটা নিশ্চুপ ভাবে একটা কাজ, ভায়োলেন্ট নন ভায়োলেন্ট, এই নন ভায়োলেন্ট মুভমেন্টের তিনি আবিষ্কর্তা কিনা আমি বলতে পারবো না। তিনি নন ভায়োলেন্টটাকে গোটা পৃথিবীতেই একটা অভিমুখ হিসেবে কিন্তু ছড়িয়েছিলেন। এবার ভারতবর্ষে তিনি জাতির জনক, জাতির পিতা। তো এখন হয় কি জানেন তো, এইটা তো আইন করে হয় না, এটা একটা অঘোষিত জাতির জনক এবং নেতা। এবং আমাদের যে কারেন্সি নোট, সেখানে জাতির জনকের, সেখানে জওহরলাল নেহরুর ছবি, প্রথম প্রধানমন্ত্রীর ছবি নেই। প্রথম প্রধানমন্ত্রীকে কিন্তু জাতির জনক, আমার মনে হয় যেটা জাতির জনক এবং জাতির পিতা, সেটা এই তার যে মৃত্যুর পরেই তাকে আর আসলে তো কেউ জাতির জনক আর নেতা হিসেবে কাউকে তুলে ধরার মতন সেরকম হয়নি। আম্বেদকর বলতে পারেন কথা, দেখুন ব্যর্থ জিনিসটা এমনই, যখন সারা মাঠে খুব ভালো খেললো একটা দল বা প্লেয়াররা, কিন্তু গোল পেল না। গোল পেল না বলতে গোলটাই আসল, গোল পেল না মানে ব্যর্থ। খুব ভালো ছেলে চাকরি পেল না সারা জীবন, ব্যর্থ। খুব ভালো ছেলে সে ফেল করে গেল বা ভালো নম্বর পেল না, ব্যর্থ। এটা ঘটনা। এই যে বুদ্ধবাবু খুব ভালো লোক, ভালো কিন্তু তাকে বলা হয়, তাকে তো আমিও বলি যে ব্যর্থ প্রশাসক, তিনি ম্যানেজ করতে পারেননি, এটা ব্যর্থতা। তো এখন মমতা ব্যানার্জি ম্যানেজ করে চলছেন, তিনি কিভাবে ম্যানেজ করছে না করছে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু তিনি ম্যানেজ করছেন। এটা নিয়ে আলিমুদ্দিনেও আলোচনা হয়েছে যে আমরা যেটা পারিনি সেটা মমতা ব্যানার্জি করে দেখিয়ে দিচ্ছে। এখন ব্যর্থতাকেও যদি আমি সরিয়ে রাখি, আম্বেদকর যেটা বলেছেন সফল প্রতারক। যদিও তার মৃত্যুদিনের প্রেক্ষিতে এই আলোচনাটা করাটা হয়তো সভ্য ভদ্র সমাজে একটা অশোভন হিসেবে হতে পারে, কিন্তু ইতিহাস তো কাউকে ফলা করে না। না, দেখুন একটা মানুষ, তাতে শুনুন, আজকে মুজিবুর রহমানের যে অবদান বাংলাদেশে, তার পরবর্তী জেনারেশন নিয়ে প্রচুর অভিযোগ আছে, হাসিনা নিয়েও আছে। কিন্তু এইটা বাংলাদেশের লোকেরা যেটা এখন বলছে যে উনি প্রতারক, উনি কিছু করেননি, এইটা তো তার যে অবদানটাকে তো অত সহজে করা যাবে না যে ইউনূস বলছে যে উনি কিছুই করেননি, ওনার সবকিছু মুছে দাও, তাই না?
সব মুছে দেওয়া হবে, এটা হতে পারে না। গান্ধীজিরও যে একটা অবদান ভারতবর্ষের, তাকে প্রতারক বলাটা এই জন্য ঠিক নয়, কারণ তিনি তো তার নিজের জন্য কিছু করে যাননি। তিনি যে তার নিজের জন্য ধন সম্পত্তি কিছু করে গেছেন তা না, তার ছেলেদের জন্য তিনি কিছু করে মানে তার ছেলেরা সব শিক্ষিত, বিভিন্ন জায়গাতে তারা করেছে। কিন্তু তাকে প্রতারক বলা আমার মনে হয় না। এটা যে যে বা যারা বলছেন বা বলার চেষ্টা করেছেন তারা নিজেদেরই সম্মান হানি করেছেন। তাহলে আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে 1932 সাল 13ই সেপ্টেম্বর একটা বঙ্গবাণী বলে পত্রিকা প্রকাশ হতো। সেখানে বলা আছে যে একবার কথা উঠেছিল যে নির্বাচনেতে অনুন্নত সম্প্রদায়ের জন্য একটা আলাদা নির্বাচনের ব্যবস্থা করা হবে। তো সেটা কিন্তু সাম্প্রতিক কালে এই যে আপনার জাতি গণনার বিষয়টা এই মুহূর্তে উঠছে আর কি, তার একটা প্রাথমিক ধাপ বলা যেতে পারে এই অনুন্নত সম্প্রদায়ের জন্য একটা আলাদা করে নির্বাচন। তখন কিন্তু গান্ধীজি বিরোধিতা করেছিলেন, যিনি হরিজন প্রথার কথা বললেন, হরিজনদের কথা বললেন, তিনি বললেন যে এইভাবে যদি অনুন্নত সম্প্রদায়ের জন্য আলাদা নির্বাচন করা হয় তাহলে হিন্দু ধর্মের প্রচন্ড ক্ষতি হয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2, রাষ্ট্র সেবা সংঘ বলা হতো অর্থাৎ RSS কে। তিনি এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হিংস্রতার বিরুদ্ধে প্রথম বক্তব্য রেখেছিলেন। রবীন্দ্রনাথ তাকে বোঝালেন যে RSS মানে রাষ্ট্র সেবা সংঘ মোটেই হিংস্রতার ব্যাপার নয়, হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য তারা করছে, এবং গীতার বাণীতেও রয়েছে যারা বিরোধী হবে তাদের ধ্বংস করতে হবে। এই জায়গাটা থেকে তখন কিন্তু এই RSS কে তিনি একটা স্বীকৃতি দিয়ে বললেন যে আমি এতদিন একটু ভুল জানতাম, আমাকে রবীন্দ্রনাথ সঠিক পথ দেখিয়েছেন। তাহলে RSS কে যখন সঠিক পথের দিশারি হিসেবে চিহ্নিত করলেন গান্ধীজি, তারপরেও কি করে নাথুরাম গডসে তাকে হিন্দু ধর্মের বিরুদ্ধ বলে তাকে গুলি করলেন? না, এইবার নাথুরাম গডসের যে গুলি করলো সেটার ভেতরে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে করেছে না একদম তার নিজস্ব একটা তার ব্রেন থেকেই এটা এসেছিল? যে এরকম অনেক সময় হয়, একটু অন্য ধরনের চিন্তা ভাবনার মানুষ অনেক সময় করতেই পারে। তো তদন্তও হয়েছে, সবই হয়েছে, সেটা ঠিকই আছে, কিন্তু এটা কিন্তু বেরোয়নি যে নাথুরাম গডসে একটা রাজনৈতিক উদ্দেশ্যে এটা করেছিল, বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্যে। অনেক সময় কোনো তো খুন হয়তো সেরকম কিছু, বা ওনাকে সুপারি কিলার হিসেবে ইউজ করেছিল কেউ না কেউ। সুপারি কিলার এখন এসেছে যে তুমি ওনাকে মেরে দাও, ওনাকে কোনো টাকার প্রলোভন দেখিয়ে বা কোনো লোভ দেখিয়ে, সেটা কিন্তু ক্লিয়ার না। আমার যেটা মনে হয় যে গান্ধীজিকে যে মারা হলো, নাথুরাম গডসে মারলো, নাথুরাম গডসের ভেতরে একটা বিকৃত কোনো চিন্তা ভাবনা এসেছিল যেখান থেকে সে এই কাজটা করলো। তার ভেতরে একটা পয়েন্ট আমার কাছে উল্লেখযোগ্য বলে মনে হয়েছে, এই পাকিস্তানের ব্যাপারটা। এবং গান্ধীজি ওই সময়ে কিছুটা প্রো পাকিস্তানি কথাবার্তা বলছিলেন, এইটা একটা কারণ হতে পারে। সেই কারণে দেশের নাগরিকদের ভেতর হয়তো একটা বিক্ষোভ জানাবার ছিল, সেটা নাথুরাম গডসেকে সেটা খানিকটা ইন্ধন জুগিয়েছে বলে আমার মনে হয়। তাছাড়া কিন্তু গান্ধীজি লোটা কম্বলহীন একটা মানুষকে কেনই বা মারবে? এটাও আবার যদি অন্য দিক দিয়ে ভালো করে চিন্তা করা যায় যে নাথুরাম গডসে কেন মারতে যাবে, তার তো কোনো পাকা ধানে মই যায়নি গান্ধীজি, তাহলে সে কেন মারতে যাবে? আর নাথুরাম গডসে কিন্তু কোনো নেতাও ছিল না। নাথুরাম গডসেকে এই গুলি করে গান্ধীজিকে মারার পরই তাকে লোকে ছিল। তাহলে এটা কেন হলো? কিন্তু আপনি যেটা বলছেন ঠিক কথা, কিন্তু আদালতে দাঁড়িয়ে যখন নিজের হয়ে নিজে সওয়াল করেছেন নাথুরাম গডসে, এখানে বিচারপতি খোসলা ছিলেন, আরো কয়েকজন ছিলেন, তাদের কাছে কিন্তু পরিষ্কার উনি একটা ন্যারেশন দিয়েছেন যে কেন তিনি গান্ধীজিকে হত্যা করলেন। বলা হচ্ছে তার এই নাতিদীর্ঘ যে ভাষণটা ছিল সেটা স্পষ্ট ইংরেজিতে তিনি যে বলে গেছেন, তা সেখানে বিচারকরাও অবাক হয়ে গেছেন।
তার জ্ঞান এবং যুক্তির জায়গা থেকে দাঁড়িয়ে। তাহলে নিছক একজন সুপারি কিলার যদি হয়ে থাকে, তাহলে তো সুপারি কিলারের কোনো ব্যাপার নেই, টাকা নেবে, খুন করবে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে উনি ক্লারিফিকেশন করেছেন যে কেন কেন কি কি কারণে, সেটা সুদীর্ঘ প্রায় 1 ঘন্টার মতন একটা রিপোর্ট আছে। তাহলে এতটা জ্ঞান গম্ভীর নিয়ে তিনি তার লজিক, সঠিক কি বেঠিক সেটা বলছি না, কিন্তু তার লজিকের জায়গা থেকে কিন্তু একটা প্রতিষ্ঠা করেছিলেন যে কেন আমি গান্ধীজিকে খুন করতে বাধ্য হলাম। হ্যাঁ, সেই কথাটাই তো বলছি যে আমি সুপারি কিলার মানে এরকম তো প্রমাণ হয়নি যে তিনি সুপারি কিলার। এবং তিনি যে ওখানে যুক্তি দেখিয়েছিলেন সেই যুক্তিতে উনি একমত, এবং উনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে আমি এই কারণেই আমি গান্ধীজিকে মেরেছি। সেই জন্যই বলছি যে তাঁর দিক থেকে কিন্তু তিনি, এরকম হতেই পারে যে একজন মানুষ সে যখন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যায়, সে যখন আত্মহত্যা করতে যায় সেখানেও সে দৃঢ় প্রতিজ্ঞ হয়, অন্যজনকে যখন মারতে যায় তখনও দৃঢ় প্রতিজ্ঞ হয়, কোনো ডকুমেন্ট ছিঁড়ে ফেলে দেয়, এমনকি পার্লামেন্টে যে ঘটনাগুলো ঘটে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও দেখেছি রাম চ্যাটার্জি ডিম ছুঁড়েছে, আবার পার্লামেন্টে দেখেছি কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছে বা হাতাহাতি হয়, তখন একটা এক্সট্রিম মোমেন্ট আমার মনে হয় এই যে এক্সট্রিম মোমেন্টে তার পঞ্চ ইন্দ্রিয় যখন ফেল করবে, পঞ্চ ইন্দ্রিয় ফেল না করলে তো এই কাজটা কেউ করতে পারে না, আবার পঞ্চ ইন্দ্রিয় যখন ফিরে এসেছে তখন তার ভেতরে একটা বোধোদয় হয়েছে বা কি হয়েছে সে বলেছে, সেটা একটা নাতিদীর্ঘ বক্তব্য রেখেছে, সেখানে সে বলেছে, এবং তার বক্তব্যটা কতটা ভারতবর্ষের মানুষ সেটাকে নিয়েছে, সমর্থন করেছে, তাতে জানাজা করছেন। কিন্তু ঘটনাটা ঘটে গেল, এবং এটা ভারতবর্ষের পক্ষে ভালো হয়েছে না খারাপ হয়েছে, ভালো তো হয়নি, ভালো হতে পারে না। একটা মানুষের মৃত্যু, যে সারা জীবন যাতে তিনি বড় ব্যারিস্টার হিসেবে নাম করতে পারতেন, আরো অনেক কিছু করতে, এবং গান্ধীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারতেন। প্রধানমন্ত্রী না হলে তিনি রাষ্ট্রপতি, তিনি তো ক্ষমতা চাননি, তিনি চেয়ার চাননি, তাকে রাষ্ট্রপতি করা যেত, প্রথম রাষ্ট্রপতি তাকে করা যেত, জাতির জনক হিসেবে তাকে যে স্বীকৃতি দেওয়া হয়েছে রাষ্ট্রপতিও করা যেত। কিন্তু উনি তো কিছু চাননি, উনি কিছুই চাননি, উনি অহিংস। নেতাজির সামনে ওনার যে মতবিরোধ হয়েছে সেই মতবিরোধটা নেতাজি যদি মেনে নিয়ে যদি আপনি আগেও বললেন দাদা, কিন্তু আমার কাছে কর্তব্য হচ্ছে যে আপনি যাকে অহিংসবাদের জনক বলছেন, সত্যি সবাই বলছেন অহিংসবাদের জনক, সেই গান্ধীজি কিন্তু 1918 সালের 27শে এপ্রিল ভাইসরয়ের অনুরোধে ব্রিটিশ যে যুদ্ধটা করেছিল এখানকার বিপ্লবীদের সঙ্গে, সেই যুদ্ধের সমর্থন জানিয়ে তিনি সই দিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে অস্ত্র ব্যবহার ঠিকঠাক শিখে যুদ্ধবাহিনীতে নাম লেখানো দরকার, মেয়েলিপনার দিয়ে কিছু হতে পারে না। ভারতীয়দের লোকে কাপুরুষ বলে মনে করে, তাই এই বদনাম থেকে মুক্ত হলে আমাদের অস্ত্রের ব্যবহার শেখা উচিত এবং প্রয়োজনীয় কামান চালানো, বন্দুক চালানো শিক্ষা নিয়ে তা প্রয়োগ করা উচিত। না, তাহলে তো এই বক্তব্যটা আমি জানি না, এই বক্তব্যটা ওনার বিক্ষিপ্ত বক্তব্য কিনা, আত্মজীবনীতে আছে। আমি বলছি না, আমি বলছি এইটা কিন্তু ওনার সার্বজনীন বক্তব্য নয়, এইটা কিন্তু ওনার যে ঘোষিত নীতি তার বক্তব্য নয়। এই নীতিটা তো নেতাজির নীতি। নেতাজি তো দেশের ভেতর থেকে যখন বিপ্লব সংগঠিত করতে পারলেন না, তখন উনি বিদেশি শক্তির সাহায্য নিয়ে এবং মূলত অস্ত্রের মাধ্যমে বিপ্লব করে ইংরেজদের হটিয়ে দিয়ে স্বাধীনতা আনা। কিন্তু গান্ধীজি তো উনি কিছু কিছু ক্ষেত্রে হয়তো বলেছিলেন, অনেক ক্ষেত্রে অনেক কথা বলা হয়, সেগুলো পরে লেখা হয় সবই, কিন্তু গান্ধীজি কিন্তু অহিংস নীতির বাইরে যাননি, এটা আমার বক্তব্য। গান্ধীজি কিছু ক্ষেত্রে বলতেই পারেন, কিন্তু গান্ধীজি অহিংসতাকে সরিয়ে রেখে সহিংসতাকেই ওপরের দিকে তুলেছিলেন, যেটা নিয়েই গান্ধীজির সাথে নেতাজির যে বিরোধটা হয় এবং নেতাজি কংগ্রেস ছেড়ে চলে যান। সেটাই আমি বারবার বলার চেষ্টা করি যে গান্ধীজির সাথে যদি অহিংস এবং সহিংস, শুধু অহিংস দিয়ে নয়, যে এখানে যেটা এইখানে কিন্তু একটা জিনিস আসছে, গান্ধীজি যেটা আমি বলার চেষ্টা করছি, গান্ধীজি অহিংসর মধ্যেই আবার সহিংসটাকেও কিছু কিছু কিন্তু প্রাধান্য দিয়েছেন। এবার আপনি চলে যাচ্ছি, সময় খুব অল্প,
এবার আপনাকে চলে যাচ্ছি, আপনি যেটা বললেন যে গান্ধীজির ত্যাগের কথা বললেন, সত্যি কথাই তিনি একটা মাত্র কৌপিন পরে থাকতেন, খালি গায়ে থাকতেন, তাকে বলা হতো নেকেড ফ্রিডম ফাইটার, এইসব বলেওছে সেই সময়তে। হ্যাঁ, কিন্তু তার ত্যাগে, তার যদি রোজকার খাবারের রুটিনটা দেখেন, তাহলে বলি আপনাকে, ভোর 5টায় খেতেন মুসুম্বি অথবা কমলা লেবুর রস 16 আউন্স, সকাল 7টায় খেতেন ছাগলের খাঁটি দুধ আর ফলের রস 24 আউন্স, বেলা 12টায় খেতেন 16 আউন্স ছাগলের দুধকে ফুটিয়ে 4 আউন্স করে নিয়ে তার সঙ্গে 8 আউন্স সেদ্ধ করা টাটকা সবজি, 2 আউন্স কাঁচা সবজি পাতা, বেলা 2-2:30টার সময় ডাবের জল, সন্ধ্যে 5টায় 16 আউন্স আবার ছাগলের দুধকে ফুটিয়ে 4 আউন্স, তারপর 10 আউন্স দুধে খেজুর, কিছু পরিমাণ ফল, শুকনো বাদাম, নারকেল। এরপর যখন গান্ধীজি শয্যাগ্রহণ করতেন তখন 2 পায়ে বেশ খানিকটা খাঁটি ঘি দিয়ে মালিশ করে তাকে শুইয়ে দেওয়া হতো। তিনি খাঁটি মধু খেতেন। গান্ধীজি এক এক রকমের রুটি খেতেন, তার নাম ছিল খাকড়া। একটা রুটিতে থাকতো 5 আউন্স আটা, 5 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট, অল্প লবণ আর অল্প জল, আর বেশি পরিমাণে ছাগলের দুধের ঘি, সেটা সেকে তাকে দেওয়া হতো। তার জন্য বেশ কয়েকজন রাঁধুনি এবং সেবক সেবিকা মোতায়েন থাকতো। কোনো খাবারে কোনো তেল খেতেন না, খাঁটি ছাগলের দুধের ঘি ছিল তার প্রচন্ড পছন্দ। তাহলে এটাকেও কি আপনি ত্যাগই বলবেন? না, এটা এটা বিলাসিতা নয়। দেখুন, উনি যে সাবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন আহমেদাবাদে, এই সাবরমতী আশ্রমকে ঘিরে বহু পুরুষ এবং মহিলা আত্মত্যাগী তারা কিন্তু ওখানে, যেমন আপনার রামকৃষ্ণ মিশনে বা সারদা মঠে যেমন থাকে, সেরকম ত্যাগী প্রচুর মানুষ তার সঙ্গে ছিলেন। এবং এটা তো হতেই পারে যে একজন মানুষ ভাত না খেয়ে, অন্য কিছু না খেয়ে, তিনি ফলের রস খেয়ে যদি থাকেন, তা খারাপ নেই। যদি লাভের রস, উনি ছাগলের দুধ খেতে ভালো। ছাগলের দুধ তো একটা সময় আমাদের দেশেতে ছাগলের দুধ খাওয়ার তো প্রচলন ছিল, আমরাও দেখেছি, আমরাও গ্রামেতে ছোটবেলায় দেখেছি ছাগলের দুধ। আমি বউবাজারে যখন থাকতাম ওখানে ঘন্টি বাজিয়ে ছাগলের দুধ। আমার কথা হচ্ছে এইটাকে বিলাসিতা কখনোই আমি বলবো না। তার কারণ হচ্ছে একটা মানুষকে তো দেখুন, উনি যে খালি গায়ে থাকতেন, খালি গায়ে সে যে এরা থাকে সাধুরা, হিমালয়ে থাকে সাধুরা, উনি একটা জিনিস খেতেন কিনা আমি জানি না, সাধুরা যেটা খায় যাতে ঠান্ডা লাগে না, এটা হচ্ছে সাপের বিষ, সেঁকো বিষ, এটাকে ডাইলিউট করে খায়। এটা নিয়ে অনেক আমি পড়েছি যে সাপের বিষ যদি আপনি হোমিওপ্যাথি ওষুধের মতো পোটেন্সি করেন, মানে ওটাকে ডাইলিউট করে তারপরে ওটাকে ঝাঁকিয়ে আগেকার দিনে ঝাঁকিয়ে পোটেন্সি, এখন তো মেশিনে পোটেন্সি হয়, তাহলে সাপের বিষ যদি লিমিটেড ভাবে মানুষ খায় তাহলে কিন্তু তার কোনো রোগ হবে না, তার কোনো শীত করবে না, গরম শীত একদম তার সাম্য অবস্থা হয়ে যাবে। গান্ধীজি আর একটা কথা হচ্ছে, দেখুন গান্ধীজিকে কিন্তু তার হাতে কেউ টাকা না দিলেও গান্ধীজিকে কিন্তু অনেক মানুষ দান করেছেন, এবং অনেক এমন মানে বড় লোকেরাও দান করেছে, গরিব লোকেরাও দান করেছে, এবং তার থেকে তার দৈনন্দিন যে খাবার দাবার, অন্যান্য পোশাক পরিচ্ছদে তো পয়সা লাগতো না, সেটা উনি খেতেন। আমি এটাকে বিলাসিতা বলবো না। এক একজন মানুষের এক এক ধরনের নেচার থাকে। উনি হয়তো আরো কম খেয়েও থাকতে পারেন, কিন্তু এটার ভেতরে উনি একটা সিস্টেম মেনটেন করেছে, একটা নিয়মতা মেনটেন করেছেন। সেটা ভালো, সেটা খারাপ নয়। সেটা এই পদ্ধতি যদি অন্যরাও মেনটেন করতে পারে তাদের শরীর স্বাস্থ্য, উনি কোনোদিন অসুস্থ হয়েছেন এরকম কিন্তু কোনো খবরাখবর সেরকম কিছু নেই। আর একটা জিনিস আপনার এটা পয়েন্টটাও আমি দর্শকদের জানিয়ে রাখতে, মানে শ্রোতাদের জানিয়ে রাখতে চাই, উনি সপ্তাহে একদিন মৌনব্রত পালন করতেন। উনি মৌনই থাকতেন। উনি যে বোম্বেতে আপনার অফিসে, যেটা এদের দিয়েছিল আমাদের বিল্লারা, ওই অফিসে উনি লেখালেখি করতেন, কিন্তু একদিন 24 ঘন্টা উনি কথা বলতেন না। এইখান থেকে উনি বলেছিলেন যে আমি শক্তিশালী। এটা আমি পরে পড়াশোনা করেছি যে হ্যাঁ, মৌন যদি কেউ থাকতে পারে অন্তত সপ্তাহে একদিনও, তাহলে সে কিন্তু অনেক শক্তি সঞ্চয় করতে পারে। এবং এগুলো কিন্তু বিজ্ঞানসম্মত ভাবে কিছু প্রমাণিত নয়। তা বিজ্ঞানসম্মত, দেখুন বিজ্ঞান মানে একটা যুক্তি, যেটা বিশেষ ধরনের জ্ঞান, তাকেই বলে বিজ্ঞান। এরকম অনেক আছে। ধরুন আজকে যে অল্টারনেটিভ যে চিকিৎসা ব্যবস্থা, সেটাও কিন্তু অনেক আছে। ওয়াটার থেরাপি,
এমনকি মোরারজি দেশাই যে প্র্যাকটিস করছে, যেটা গোটা পৃথিবীব্যাপী পরে আলোচনা হলো এবং পৃথিবীর অন্যান্য দেশেও হয়, অটোইমিউন থেরাপি। এরকম অনেক অনেক জিনিস আছে যেগুলো আপনি লাউয়ের রস যদি খান, আপনি যদি আজকেই পড়ছিলাম যে রাত্রিবেলা শোয়ার সময় যদি একটা করে এলাচ যদি চিবিয়ে কেউ জল দিয়ে খেয়ে যায় তাহলে। দেখুন, বিজ্ঞানের দুটো জিনিস হচ্ছে, আমাদের মডার্ন মেডিসিনটা এসে যাবার পর এমনকি দেখুন, আমি এত বড় একজন বিখ্যাত মানুষ আমাদের পশ্চিমবাংলায়, যিনি রূপকার বলা হয় বিধানচন্দ্র রায়, তিনি অ্যালোপ্যাথি ছাড়া অন্য কোনো প্যাথিকে তিনি মানতেনই না। এবং ওনার আমলেই আপনার কলকাতাতে আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথি কলেজগুলোর ফান্ডিং কমিয়ে দেওয়া হয় এবং তার প্রচার প্রসার কমে যায়। এবং এটাও বলতে কোনো দ্বিধা নেই, রবীন্দ্রনাথের যে মৃত্যু, রবীন্দ্রনাথ আয়ুর্বেদ চিকিৎসায় ছিলেন নির্মল কবিরাজের আন্ডারে, যার নাতি ওষুধ খেতেন জ্যোতি বসু কবিরাজ। এখন তো আয়ুর্বেদ এসছে, তবে আগে এটা কবিরাজই ছিল। এবং এটা নিয়ে দাদা আপনার সঙ্গে আরেকদিন আমরা বলবো। খালি এটা নিয়ে অনেক বিতর্ক আছে, এটা নিয়ে আমারও বলার অনেক কিছু আছে, সেটা আমি বলবো। কিন্তু গান্ধীজির 30শে জানুয়ারি মৃত্যুর ব্যাপারটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। এটা আপনার কাছে আমার সেটা জানা প্রশ্ন, শেষ প্রশ্নের যে জায়গাটা, সেটা তো হচ্ছে যে এই গান্ধীজিকে কিন্তু বলা হচ্ছে যে দক্ষিণ আফ্রিকা থেকে তাকে এইভাবেই তৈরি করে এখানে পাঠানো হয়েছিল যে এখানে যে ধরনের বিদ্রোহ হচ্ছিল সেখানে জেরবার হয়ে উঠেছিল ব্রিটিশ সরকার। তখন তাকে আটকানোর জন্য একজন দরকার হয়েছিল তাদের প্রতিনিধির, এবং প্রতি মুহূর্তেই দেখেছি যে ব্রিটিশের সঙ্গে সমঝোতা করে চলার পথেই কিন্তু তিনি বলেছেন। তিনি কখনো কিন্তু বলেননি যে আমাদের একদম সম্পূর্ণ স্বাধীনতা চাই, তার নামে যে বলা হয় তিনি কখনোই সেটা বলেননি, সেটা অন্যদের কথা ধার করে উনি বলেছেন। তো যাই হোক, এখন এই 30শে জানুয়ারি তার 76তম মৃত্যু হতে যাচ্ছে, মৃত্যু দিবস পালন হতে যাচ্ছে। এখানে একটাই কথা বলি, আমরা কিন্তু ইতিহাসে পাচ্ছি 1934 সাল থেকে মোট 5 বার আক্রমণের চেষ্টা হয়েছে গান্ধীজির ওপর। 34 সাল থেকে, এই যে 34 সাল থেকে 48 এই সময়কালের মধ্যে 5 বার আক্রমণ হচ্ছে। 5 বারের বার কিন্তু নাথুরাম গডসে জিতলেন, মানে তিনি খুন করতে পারলেন। তার আগেও 44 সালে আমরা দেখেছি যে উনি মহারাষ্ট্রেও একটা বাস বোঝাই লোকেদের নিয়ে গিয়ে ওখানে ছুরি নিয়ে এগিয়ে গিয়েছিলেন। তখন প্যারালাইজ ছিলেন ওনার সচিব গান্ধীজির, তিনি কোন ক্রমে আটকে দিয়ে সেই যাত্রা তাকে বাঁচান। তো এতগুলো পরপর তার উপর যে আক্রমণ আসছে, যেই ব্রিটিশ তাকে প্রোটেকশন দিত, এমনকি বাড়িতে গেলে তাকে অ্যারেস্টও করা হতো না, বাইরে দাঁড়িয়ে থাকতো, এবং ভেতর থেকে অনুসুয়া বেন মানে তার নাতনিকে দিয়ে বলানো হতো স্যারকে বলুন এবার একটু আসতে, আমরা যাব বলে। কোনোদিন জেলখানায় নেননি, বড় বড় মানে আগা খানের রাজবাড়িতেও তাকে রাখা হতো নজরবন্দি করে। সে অর্থে জেলখানা কিন্তু গান্ধীজির হয়নি। তাহলে আপনি আমায় বলুন যে সেই ব্রিটিশ আমল থেকে পরবর্তীকালে যে ভারতবর্ষের স্বাধীনতা যাকে বলা হচ্ছে, সেই সময় পর্যন্ত প্রশাসন তাকে প্রোটেকশনের কি ব্যবস্থা করেছিল? 30শে জানুয়ারি যখন তাকে মারা হলো তখনও তো সেরকম ভাবে তার কাছে কোনো প্রোটেকশন ছিল না। তাহলে কি এই আরএসএস বলুন বা নাথুরাম গডসের ব্যক্তিগত উদ্যোগেই বলুন, আপনি যেটাই বলুন, প্রশাসন, নেহেরুজি, স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল, এরা কি একবার ভাবলেন না যে এটা একটা প্রোটেকশন দরকার, ওনার ওপর আঘাত আসতে পারে? নাকি তারাও চেয়েছিলেন যে বাবা বিদায় হলে বাঁচি? না না, আপনি যে লাস্ট লাইনে যেটা বললেন সেটাকে একদম বাদ দিতে পারছি না। সেটা তো আপনার নিরাপত্তার ব্যবস্থাতে ব্যর্থ তখনকার কেন্দ্রীয় সরকার, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। গান্ধীজি নাম্বার 1 নাগরিক, দেশের 1 নম্বর নাগরিক হচ্ছেন গান্ধীজি। তো তাকে প্রোটেকশন দিয়ে বাঁচিয়ে রাখা এটা তো কর্তব্যের মধ্যেই পড়ে কেন্দ্রীয় সরকারের। আপনি 1 নম্বর নাগরিক বা বলছেন কি করে? যদি 1 নম্বর নাগরিক হতেন তাহলে 47-এর 15ই আগস্ট বা গভীর রাত্রে যখন ভারতের ক্ষমতা হাতবদল হচ্ছে, আমি হাতবদল শব্দটাই ব্যবহার করছি জেনে শুনে, যাই হোক, তখন তিনি কিন্তু বেলেঘাটের বাড়িতে বসে হাহুতাশ করছেন এখানে বসে। কেন থাকলেন না দিল্লিতে? যে 1 নম্বর নাগরিক হন।
না না, আমি 1 নম্বর নাগরিক ঘোষিত বলে ওরকম কোনো আইনত নেই। আমি বলছি গান্ধীজি তো এইভাবে স্বাধীনতাটা চাননি, যার জন্যই উনি বেলেঘাটাতে ছিলেন। এবং ওনাকে স্বাধীনতা যেদিনকে হস্তান্তর হয় বা সেদিনকে যে ওনাকে ডাকা হয়েছিল কি ডাকা হয়নি, উনি কিন্তু হয়তো ডাকা হয়েছিল, হয়তো ডাকা হয়নি, কিন্তু উনি তো অনুপস্থিত ছিলেন। উনি মানুষের মধ্যেই ছিলেন, সাধারণ মানুষের মধ্যেই ছিলেন। এবং দেখো নীতিগত ভাবে তো অনেক বিপরীত ইয়ে থাকে না শ্যামলদা, আপনি যেটা বললেন যে নেতাজির উচিত ছিল গান্ধীজির সঙ্গে একটু সমঝোতা করে দলের মধ্যে থেকে করা, যদি সেটা নেতাজির উচিত ছিল গান্ধীজির সঙ্গে সমঝোতা করে চলা, তাহলে গান্ধীজিরও তো উচিত ছিল বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু এদের সঙ্গে একটা আলোচনায় সমঝোতা করে দিল্লিতে থাকা। উনি চলে এলেন সে সমঝোতা না করেই। ওনার মানসিক ভাবে উনি আঘাত পেয়েছিলেন যে এইভাবে মানে সুভাষের ক্ষেত্রে প্রযোজ্য, উনি মানসিক ভাবে আঘাত পেয়েছিলেন। আমি বলছি তো যে নেতাজির সাথে গান্ধীজির যে একটা মানে মতের যে মিল হয়নি, তার তো এটা তো আর এই সাধারণ মানুষ নয়, তারা দুজনেই খুব অসাধারণ মানুষ, মহাপুরুষও আমি বলতে পারি তাদের। তো তাদের ভেতরে একটা, দেখুন মহাপুরুষ হলেই যে তাদের ভিতরে ইগো থাকবে না এরকম নয়, ইগো আছে। মহাপুরুষ কাকে বলবো তাহলে? ইগোলেস, যেমন হিন্দু ধর্মে বলা হয়েছে ব্রাহ্মণকে হতে গেলে প্রথমেই ইগোলেস হতে হবে, সঠিক যদি ব্রাহ্মণ হয়, এরকম নাকি হিন্দু ধর্মে লেখা আছে। তা কটা ব্রাহ্মণের ইগোলেস আছে? ওটা ব্রাহ্মণ বলে নয়, ইগোটা তখনই যাবে মানুষের ভেতরে, এটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। তাহলে তো মহাপুরুষ বলবো কি করে? পুরুষ বলতে পারি। খুব সুন্দর ভাবে সত্যজিৎ রায় কিন্তু তার মহাপুরুষ কালপুরুষ ছবিতে দেখিয়েছেন। আমি মহাপুরুষ বলছি যা সাধারণ মানুষের থেকে 2 ধাপ 3টে ধাপ তো উপরে তারা আছেন, তাদের ত্যাগ। আজকে নেতাজি তো এখানে তার যে পরিবার, যে পরিবারের স্ট্যাটাস, এত ধনী মানুষ তারা তো অনেক অন্যভাবে ল্যাভিশলি লাইফ লিড করতে পারতেন, বা গান্ধীকেও ল্যাভিশলি লাইফ লিড করতে হবে, যেটা জওয়াহরলাল নেহরুরা করেছে। নেহরু পরিবার, গান্ধী পরিবার যে রয়ে গেল। তো কিন্তু সেখানে পুরো জীবনকে বাজি রেখে বিপন্ন জীবন তারা বেরিয়ে গেলেন, এখান থেকে বেরিয়ে গিয়ে তো ঠান্ডা শীত গ্রীষ্ম ভেতরে থেকে বিদেশ থেকে। ভুল হয়েছে কি না হয়েছে সেটা নিয়েও তো অনেক বক্তব্য আছে। আমি মনে করি যে ভুল করে উনি চলে যাওয়া উচিত ছিল না, উনি এখানেই থাকতে হবে। হ্যাঁ, গান্ধীজির সাথে টক্কর লাগতে হবে, গান্ধীজির নীতিটাকে না মেনেও তিনি দুটো থিওরি ভারতবর্ষে চলতে পারত। গান্ধীজির কথা বলছি আমি, গান্ধীজিরও তো তাহলে তো উচিত ছিল দিল্লিতে থেকে একটা সেন্সেশন জায়গাটা তৈরি করা। এটা আমি চাইনি, তিনি নিঃশব্দে চলে এলেন এখানে। এটা তো নেতৃত্বে, দেখুন গান্ধীজি তো ঈশ্বর, আমি মহাপুরুষ কথা বলছি, মহাপুরুষ মানে কিন্তু ঈশ্বর বা অবতার বা ওরকম টাইপেরই বলছি না। গান্ধীজি যে মাটিতে নেবে যে কাজটা করেছিলেন, তার মনে হয়েছে যে জওহরলাল নেহরুরা যেভাবে মাউন্টব্যাটেনের সঙ্গে আলাপ আলোচনা করে জিন্নাকে নিয়ে এসে ওখান থেকে পেন্সিল দিয়ে ম্যাপের উপর দাগ মেরে দিল, কোথা দিয়ে গেল, একটা বাড়ি দেখা গেল ভাগ হলো, একটা বাড়ির উঠোন পড়লো ভারতে, একটা বাড়ির রান্নাঘর পড়লো হয়েছে। তো এই তো রাজকাহিনীতে সিনেমাটাতে অনেক ভালো ওরা দেখিয়েছিল, আমি সিনেমাটা। যাকে আপনার সঙ্গে আরেকদিন একদম সময় শেষ হতে চললো। হ্যাঁ, খুব ভালো, আপনি অনেক ভালো ভালো প্রশ্ন তুলেছেন, আমি উত্তর দেবার চেষ্টা করেছি। নিশ্চয় আমরা কেউই তো সেইভাবে গবেষকও নই, আবার গবেষণাতেও অনেক কিছু তথ্য এড়িয়েও যায়। আমার এইসব প্রশ্ন করার একটাই কারণ দাদা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে ভারতবর্ষের মেন মিডিয়া তারা কিন্তু বিশ্লেষণগুলো করে না, তারা তাদের মতন করে বিশ্লেষণ করে, যা তাদের মালিক শ্রেণী চায় ঠিক সেইভাবেই সাংবাদিকরা বাধ্য হয় করতে, ইচ্ছে করে করে। স্বাধীনতার আগে মিডিয়ার যা রোল ছিল, স্বাধীনতার পরে পরে মিডিয়ার রোল বদলাতে শুরু করলো, কর্পোরাইজ হয়ে গেল। আগেও আলাদা কি ছিল মিডিয়া বলুন? মিডিয়ার কারা মালিক ছিল? মিডিয়ার মালিকও তো ছিল আপনার তথাকথিত বড় লোকরা। বিড়লা ছিলেন একটা কাগজের মালিক, তার গান্ধীজির 2 ছেলে ছিলেন সেখানকার সম্পাদকীয় বিভাগে, তারা যেভাবে লিখেছে তারা সেইভাবেই লিখেছে। কিন্তু ভারতবর্ষের যারা হ্যাভনটসদের জন্য কিন্তু
সত্যি কিছু যদি মানে প্রামাণিক তথ্য হিসেবে আরেকদিন আপনার সঙ্গে আমরা বসি, তাহলে দেখবো হ্যাভডটস এর জন্য সো কল্ড এরা কিন্তু তেমন ভাবে কিছুই করেননি। এটা নিয়ে আরেকদিন হবে, করবেও না। দেখ, আজকে অনেক আলোচনা হলো। অনেক হলো। খুব ভালো লাগলো দাদা, আজকে আপনার সময়টা নিলাম। আমাদের দর্শক বন্ধুরাও কিছু তথ্য জানলেন এবং আপনার সুচিন্তিত মতামত থেকেও তারা দুধকে দুধ, পানিকে পানি তারা নিজেরা করে নিতে পারবেন। আমরা খালি দায়িত্ব তথ্য মানে তুলে ধরা এবং আলোচনা তুলে আসা, বিচারের ভার আমরা পাঠক দর্শকদের উপরই ছেড়ে দিই। ঠিক আছে, নমস্কার। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।